Can Real Madrid make a comeback against Bayern Munich? Killing, shooting as well. Dropped it. There's the chance for the equaliser. বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় যেটা যে রিয়াল মাদ্রিদ কি পারবে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে কামব্যাক করতে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আমাকে ফলো করতে পারেন, যদি এই টাইপের আরো কন্টেন্ট দেখতে চান ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। চলেন শুরু করা যাক। আজকের আমি পুরো এপিসোডটাকে তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছিল রিয়াল মাদ্রিদের পজিটিভ সাইড কি কি এই ম্যাচটা জেতার জন্য, একটা হচ্ছিল 2 নাম্বার রিয়াল মাদ্রিদের নেগেটিভ সাইড কি কি এই ম্যাচটার জন্য, এবং আরেকটা 3 নাম্বার হলো হিস্ট্রি কি বলে। চলেন প্রথমে পজিটিভ দিকটা দিয়ে শুরু করা যাক। আমরা যদি এই সিজনে রিয়াল মাদ্রিদ স্ট্রাগল দেখতে চাই, তাহলে আসলে তারা কোন ধরনের ফুটবল খেলে এমন টিমের সাথে স্ট্রাগল করছে দেখতে গেলে লাস্ট দুইটা ম্যাচ যদি আমরা দেখি, একটা হচ্ছিল জিরোনা আর একটা হচ্ছিল মায়োরকার কথা যদি বলি, তারা আসলে কিন্তু লো ব্লক ফুটবল খেলে। এবং এই সিজনে পুরো সিজনটা যদি আমরা দেখি, লো ব্লক যে টিমগুলো খেলছে সেই টিমগুলোকে হারাইতে আসলে রিয়াল মাদ্রিদ ব্যর্থ হয়েছে এবং তাদের বিরুদ্ধে স্ট্রাগল করছে। কিন্তু বায়ার্ন মিউনিখ কিন্তু আসলে লো ব্লক ফুটবল খেলে না, তারা কিন্তু হিউজ অফেন্সিভ ফুটবলটা খেলে থাকে এবং এটা কিন্তু আমরা ফার্স্ট লেগে দেখতে পারছি। যার ফলে কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক সুযোগ পাইছিল গোল করার, কিন্তু ম্যানুয়েল নয়ারের সেই অসাধারণ পারফরমেন্সের কারণে আসলে গোলগুলো আসে নাই। কিন্তু ম্যানুয়েল নোয়ার কিন্তু প্রতিদিন সেম পারফরমেন্স দিতে পারবে না। সো গোল করার সুযোগ কিন্তু রিয়াল মাদ্রিদের আসবে, এটা রিয়াল মাদ্রিদ অন্যতম পজিটিভ সাইড। এবং যদি রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে বা ফার্স্ট রিয়াল মাদ্রিদ যদি স্কোর করে এবং স্কোরটা যদি তখন টাই হয়ে যায় 2-2, তখন কিন্তু বায়ার্ন মিউনিখের উপরে চাপটা রিয়াল মাদ্রিদ থেকে বেশি বেড়ে যাবে। আমি আপনার আবার বলতেছি, বিষয়টা বুঝেন। রিয়াল মাদ্রিদের উপর যেমন চাপ আছে, বায়ার্ন মিউনিখের উপরে কিন্তু চাপ আছে, কারণ হিস্ট্রি কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতেছে সব সময়। এখন আসলে কথা বলা যায় যে আমরা এখন বায়ার্ন মিউনিখের স্টাইলটা নিয়ে আমরা কথা বলি। বায়ার্ন মিউনিখ কিন্তু আসলে দুইটা সেন্টার ব্যাক এবং একটা ডিএমএফ এর উপর নির্ভর করে এই ডিফেন্সটা সামলাচ্ছে এবং গোলকিপারের উপরে তারা কিন্তু ফুল ম্যান উপরে ফোর্স করতেছে, তাদের ফুল ব্যাক সহ তাদের ডিফেন্ডার মিডফিল্ডারগুলোকে কিন্তু তারা উপরে দিয়ে বলটাকে আসলে নিজেদের পায়ে রেখে আল্ট্রা অফেন্সিভ ফুটবল খেলার চেষ্টা করতেছে, যাতে কিন্তু তাদের ডিফেন্সটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এটার সুযোগ কিন্তু রিয়াল মাদ্রিদ নিতে পারবে এবং এই টাইপ টিমের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ কিন্তু ভালো করেছে। উদাহরণ যদি আমরা নিয়ে যাই, ম্যান সিটি ম্যাচটা দেখেন, তারা কিন্তু লো ব্লক ফুটবল খেলে নাই, ফলে রিয়াল মাদ্রিদ কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যেই খেলতে পারছে দুই লেগই যদি বলেন। ফার্স্ট লেগে তো ভালভার্দে অসাম পারফরমেন্স ছিল এবং ফুটবলটা তারা ওখানে ডমিনেট করছে, এবং সেকেন্ড লেগে সিটির মাঠে যেয়েও আসলে তারা ভালো করছে। এখন আসলে ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে আমরা যে কথা বলি, প্রথমটাই আমি কথা বলবো হচ্ছিল চুয়ামিনির মিসিং। চুয়ামিনি আসলে রিয়াল মাদ্রিদ ডিফেন্সের যেই হার্ড কোরটা ছিল তার কোরের একটা মানে মূল পার্ট ছিল। সে আসলে মিডফিল্ড থেকে বলগুলোকে প্রতিহত করতো। তাকে ছাড়া কামাভিঙ্গাকে আমি লাস্ট ম্যাচে দেখছি, তাকে দিয়ে আসলে ডিফেন্সটা আসলে কতটা সম্ভব এই বিষয়ে আমার সন্দেহ আছে। এখন কিছুটা শুনতে পারতেছি যে জিন হুসেনকে নাকি ডাবল পিরিয়ডে খেলানোর চিন্তাও করা হচ্ছে। দেখা যাক আসলে কি করে। সে যদিও এই রোলে আগে খেলে নাই, সো পরিপক্ষ জায়গায় তাকে খেলালে কি হইতে পারে, এটা একটা রিস্কি হয়ে যেতে পারে বিগ ম্যাচে। সো দেখা যাক আসলে কি হয়। এটা একটা বড় মিসিং। এবং আরেকটা হচ্ছে হলো, তার থেকে বড় সমস্যা হলো বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে খেলা এবং বায়ার্ন মিউনিখ ফুল অফেন্সিভ করবে। রিয়াল মাদ্রিদের যেমন গোল করার অপরচুনিটি আসবে, ঠিক সেমন ডিফেন্সও করতে হবে, কারণ বায়ার্ন মিউনিখ কিন্তু অ্যাটাক ওরিয়েন্টেড টিম। তারা কিন্তু প্রচুর অ্যাটাক করে এবং প্রচুর গোল করে, এবং তাদের তো আসলে বর্তমান বিশ্বের সেরা অ্যাটাক লাইন আপ অলিজে, কেন, ওইদিকে গ্যানাব্রি, লুইস ডিয়াস, এরা তো আছেই। মানে আসলে আপনাকে কিন্তু প্রচুর অ্যাটাক সামলাইতে হবে। সো আপনি গোল করলেই যে ম্যাচ জিতে যাবেন এটা আসলে মূল বিষয় না। এবং এখন লাস্টে যদি আমরা হিস্ট্রিতে আসি, এখন দুইটা হিস্ট্রি আছে, একটা পজিটিভ হিস্ট্রি রিয়াল মাদ্রিদের জন্য, একটা নেগেটিভ হিস্ট্রি। বায়ার্ন মিউনিখ লাস্ট 31টা ইউরোপিয়ান যে ইগুলা খেলছে, তারা ফার্স্ট লেগে যখন জিতছে 31টা ম্যাচে, তারা সেকেন্ড লেগে এসে লাস্ট একবার খালি হারছিল, সেটাও তাই ইন্টার মিলানের কাছে 10-11 বা 11 বার সিজনে এমন হবে। তাও অ্যাওয়ে গোল যে রুলটা ছিল সেখানে হারছিল। সো বায়ার্ন মিউনিখ কিন্তু এখানে কিন্তু অনেকটা আগে। আবার রিয়াল মাদ্রিদেরও কামব্যাকের ইতিহাস, মানে এটা তো তাদের ব্লাডের অংশ, এটা জানাই কথা। সো রিয়াল মাদ্রিদ এটা করতে সক্ষম। এখন আপনি আসলে এই সিজনে রিয়াল মাদ্রিদ পারফরমেন্সটাকে এক সাইডে সরাই ফেলতে হবে। এই সিজনে রিয়াল মাদ্রিদ কি করছে এটা চিন্তা করে ফুটবল ইউসিএল রিয়াল মাদ্রিদ আসলে খেলে না। তাদের আলাদা একটা পারফরমেন্স দেখা যায় ইউসিএলে, যেটা আমরা বায়ার্ন মিউনিখের এগেনস্টে ফার্স্ট লিগে দেখছি। আমি আবার বলতেছি, বায়ার্ন মিউনিখের এগেনস্টে ফার্স্ট লিগে রিয়াল মাদ্রিদ খারাপ খেলে নাই, তাদের গোলগুলো আসেনি তাদের ম্যানুয়াল নোরের পারফরমেন্সের কারণে। এবং ডিফেন্সটা স্লপি ছিল, বাট বাকি অংশ তারা আসলে ভালোই খেলছে। এবং এইটা আসলে যদি তারা ভালোভাবে বায়ার্ন মিউনিখের মাঠে কভার করতে পারে, তাহলে কিন্তু তাদের সম্ভাবনা অনেকটা বাইরে যাবে। সো এটাই ছিল আমার আলোচনা। আপনারা আসলে বলতে পারেন রিয়াল মাদ্রিদ পারবে কি পারবে না কামব্যাক করতে কমেন্ট সেকশনে, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং করতে পারেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন। ধন্যবাদ।